ওড়নাটার আঁচলের সাথে রং বেরঙের অসংখ্য পাথরগুলো বেঁধেছে শিমু। এই পাথরগুলো তার ভীষণ মনে ধরেছে। এক এক করে সব রঙেরই নিয়েছে। সেগুলো নিয়ে সে ঘর সাজিয়ে রাখবে। ভারী আঁচলটা ধরে হাঁটছে। হুট করে একটা পাথরে বেঁধে ধপ করে পড়ে গেল। আঁচল ছড়িয়ে পাথরগুলো ছিটিয়ে পড়ল। তাড়াহুড়া করে উঠে এক এক করে মাটি থেকে পাথরগুলো তুলতে লাগলো শিমু। শিমুকে পড়ে যেতে দেখে ধ্রুব ছুটে আসে, কিন্তু তার আগেই ও উঠে পাথরগুলো কুড়াতে শুরু করে। ধ্রুব ছুটে এসে বলে, আপনি ঠিক আছেন? লাগেনি তো? শিমু বিচলিত হয়ে উত্তর দেয়, আমি একদম ঠিক আছি, কিন্তু আমার পাথরগুলো। বলেই মুখটা ছোট করে ফেলে। ধ্রুব এমন ছেলে মানুষই দেখে ফিক করে হেসে দিয়ে নিজেও পাথর উঠাতে শুরু করে ওর সাথে। শিমু ধ্রুবর হাসি দেখে হা করে চেয়ে আসে। লোকটার হাসিটা এত ভাল লাগছে তার। হাসি হাসি মুখ করেই ধ্রুব জিজ্ঞাসা করলো, পাথর খুব পছন্দ? হ্যাঁ, মানে এই রঙিন পাথরগুলো আমার বেশ পছন্দ হয়েছে। বলেই আবারও এক এক করে কুড়াতে লাগলো। শিমুর সাথে ধ্রুবও তুলে ওর আঁচলে ভরে দিল। পাথর নেওয়া হতেই থ্যাঙ্কস বলে এক দৌড় শিমু। ধ্রুব পেছন থেকে অবাক হয়ে চেয়ে আসে। এটা কি হলো? পালালো কেন? বাইরে তুই থাম বই নেবার, ছবি তোলা থামা। আরো মানুষ আসছে, তোর মতো ফকিনি দুইটা নাই। নিবিড়ের কথায় আরশির তেন তেন করে উঠল। ভাই না হয় বইন, যে কোনো একটা বল। আর তোর কি, আমি ছবি তুলি আর অন্য কিছু, তোর কোনো সমস্যা? আমার তো একটাই সমস্যা, খোদা ধরে তুইলে নেয় না কেন? এমন আপদ ডারে হুদায় রাখছে দুনিয়ায়। নিবিড়ের কথায় সায় দিয়ে আদৃশ তাল মিলিয়ে বলল, ধার্তিকা বোঝ। এই একদম বলেছিস। বলেই হাহা করা শুরু করলো। এরা সবসময় এমন করে, ভাল লাগে না। বলেই গাল ফুলিয়ে গিয়ে পাশের ব্রেঞ্চিতে ধপ করে বসলো আরশি। ওদের সাথে আর একটাও কথা বলবো না, ভারী বজ্জাত সবগুলো। মন খারাপ? পুরুষালী কণ্ঠে পিছনে তাকালো আরশি। ব্রেঞ্চের উপর দু হাত রেখে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে আবরার। না কিছুই না। বললেই হবে কিছুই না? এই তো কি সুন্দর হাসি হাসি ছেলে, মুখটা এইটুখানি কেন হলো? বলতে বলতে আরশির পাশে এসে বসলো আবরার। আরশি হুট করেই একটা প্রশ্ন করে বসলো। আচ্ছা আরাব ভাই, আপনি কি কারোর প্রেমে পড়েছেন কখনো? আরশির এহেন প্রশ্নে আবরার কিছু কাল চুপ থেকে বলল। আমিও জানি না। আরশি কপাল কুঁচকে বলল, এটা আবার কেমন কথা হলো, আপনিও জানেন না? আবরার এক হাতে হেলান দিয়ে আরাম করে বসে বলল, বুঝলে আরশি, প্রেমে পড়া মানে এক্স্যাক্টলি কাউকে দেখলাম, চেহারা ভাল লাগলো, পছন্দ হয়ে গেল এমনটা নয়। প্রেমে পড়া তো অন্যরকম অনুভূতি, যা দুটি মানুষের মাঝে নাম না জানা সম্পর্ক সৃষ্টি করে, যা মানুষের অজান্তেই হয়ে যায়। তার অজান্তেই স্বভাব, পছন্দ, কাজগুলো বদলে যায়। সব কিছু নির্দিষ্ট একটা মানুষকে ঘিরে শুরু হয়। আর এমন অনুভূতিরা দুজনে হলেই তা ভালোবাসা হয়। আর আমি ভালোবাসতে চাই, তাই যেদিন জানবো অপর মানুষটাও আমার জন্য একই রকম অনুভব করে, সেদিন প্রেম করব। আবরারের কথাগুলোই আরশির মনে আনমনে গেঁথে গেল। সুপুরুষের মানসিকতাটাও এত সুন্দর। লোকটার প্রেমে যে সে প্রতিনিয়ত ক্ষত হয়ে যাচ্ছে, এই দায়ভার কে নেবে? এই যে ঝংকার তুলা কথায় তার মনের প্রগাঢ়তা আর এক ধাপ এগিয়ে গেল, তার কি হবে? সকাল পেরিয়ে প্রায় দুপুর পার হয়েছে। এখন সবার রিসোর্টে ফেরার পালা। অর্ধেক বেলা এভাবে ঘুরে ঘুরে সবাই ক্লান্ত, ক্ষুধাও লেগেছে। খানিক দূরেই একটা হোটেল দেখা যাচ্ছে। দুপুরের খাবারটা সবাই সেখানেই খাবে। সবাই একসাথে নদীর পাড় থেকে এগোতেই ডান পাশের ভেতরের দিকটা থেকে মেঘালয় হেঁটে আসলো, আর তার পেছন পেছন পালক। শিমু প্রথমেই আরশির কানের কাছে গিয়ে বলল, এই আরশি, আমি এটা কি দেখছি? হিয়া আল্লাহ, লজ্জায় মরে যাব আমি। আরশিও ফিসফিস করে বলে, এত ঢং না করে ঝেড়ে কাশ।
শিমু চোখ দিয়ে ইশারা করে দেখালো পালককে। পালক মেঘালয় ভাইয়ার শার্ট কেন পরেছে আরশি? শিমু প্রচণ্ড আতঙ্কিত একটা চেহারা করে বলে, আরশি পালকের দিকে চেয়ে বলে, সেটা তো আমিও ভাবছি। পাখির মুখটাও তো টকটক করছে, লজ্জা একেবারে নাকের ডগায়। কিছু তো একটা ঠিক হয়েছে, চল শুনি। বলেই ছুটে গেল দুজন। গিয়ে দুজন পালকের দুপাশ থেকে চেপে ধরল। পালক এমন হঠাৎ আক্রমণে বেশ অপ্রস্তুত হয়ে বলে, আরে আরে কি হয়েছে? এমন ঝাপাঝাপি করছিস কেন দুটো? কি হয়েছে সেটা তো তুমি কইবা চান্দু। নায়িকার গায়ে নায়কের পোশাক, এ তো রাতের সিন। তোরা দিন দুপুরেই কোনো সর্বনাশ করলি না তো? আরশির কথায় পালকের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই মেয়ে যা মুখে আসে বলে ফেলে। সিহ, কথার কি ধরন! দেখ আরু, একদম ফালতু বকিস না। এসব জঘন্য চিন্তা মাথায় আসে কি করে? তোরা যা ভাবছিস এমনটা না। তাইলে কেমন তুই বল, আমরা শুনি। পালক বেশ গাইগুই করছে, কি দিয়ে কি বলবে ভেবে পাচ্ছে না। সে নিজেই তো ঠিক নেই। ঝোঁকের বশে জড়িয়ে তো ধরেছিল, কিন্তু হুঁশ আসতেই সে বুঝতে পারে কত বড় সর্বনাশটা সে করেছে। এক ঝটকায় সরে এসে পালিয়েছে, দৌড়ে এসেছে। লোকটার দিকে তাকাতেও তো তার জান যাবে এখন। এসব ভাবনার মাঝেই মেঘ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। পালকের এমন লজ্জায় টোসটোসে হওয়া চেহারাটা দেখতে বেশ ভাল লাগছে তার। পালক চোখে চোখ পড়তেই তৎক্ষণাৎ মাথা নামিয়ে নিল। নীলাভ চোখ জোড়া এমনভাবে চাইলে তো সে পাগল হয়ে যাবে। তেজিয়ান সূর্যটা ঠিক মাথার একদম উপরে। গ্রীষ্মের শেষের দিকে এসে আবহাওয়ার ওই বৈরী রূপটা খুবই বিরক্তিকর। কোনো দিন গুরুম ধরে মেঘ জমে থাকবে, তো কোনো দিন কড়া রোদে রাস্তাঘাট পুড়াবে। দুর্ভাগ্যবশত আজকের দিনটা একদম কাঠফাটা রোদের তপ্ত। দুপুরের রোদে ঘেমে নিয়ে বাড়ি ফিরেছে মানে চৌধুরী ভিলায়। সিলেট থেকে ফিরেছে 2 দিন হয়েছে। মালনীঝরা চা বাগান, রাতারগুল, বিছানাকান্দি আরও আশেপাশের কিছু জায়গা ঘুরে পুরো 5 দিন পর ঢাকা শহরে ফিরেছে। এসে আবার শুরু হয়েছে যানজটে ভরা যান্ত্রিক জীবন, রোজকার পড়াশোনা আর ছুটাছুটি। এসে 2 দিন সব গোছানো আর রেস্ট নিতেই কেটেছে। দিন এসেছে ভার্সিটিতে। বিছানাকান্দির পানিতে ভিজে শিমুর ঠান্ডা লেগেছে। 3 দিন হলো সারার নাম নেই। অসুস্থতার দরুন ভার্সিটিতে আসেনি। অলরেডি 1 সপ্তাহে অনেক লেকচার মিস হয়ে গেছে। ওগুলো কভার করতেই জান যাবে। তার উপর মাহফুজ যারা তো আছেই প্যারা দেওয়ার জন্য। তাই পালক একাই এসেছে। আরশি এসে 2টো ক্লাস করেই ফিরে গেছে। ওর নাকি মন ভালো নেই। রাফাত, নিবিড়, আদ্রিস খেলতে গেছে। 1 সপ্তাহ ধরে ঘোরাঘুরি করলেও ওদের খেলা মিস যাওয়ার ওদের ভীষণ আফসোস হয়েছে। তাই আজকে ভার্সিটি এসেই আবার খেলতে গেছে। তাই আসার সময় রাফাতের সাথে আসলেও একাই ফিরতে হচ্ছে। সবুজ রঙের সুতি ওড়নাটায় কপালের ঘাম মুছে দ্রুত পায়ে হাঁটছে। পালকের হাঁটার মাঝেই পেছন থেকে পরিচিত একটা স্বর কর্ণগোচর হলো। পালক। পুরুষালী কণ্ঠে পেছনে ফিরে তাকালো পালক। হাস্য উজ্জ্বল চেহারায় এগিয়ে এলো কালো রঙের শার্ট পরিহিত সুপুরুষ। কেমন আছো মিস? 2 দিন পর আসার সময় হলো। এই আর কি, রেস্ট নিতেই 2 দিন কেটে গেছে। আবরারের কথায় হালকা হেসে বলল। আবরার ভীষণ মিশুক আর ভালো মনের মানুষ, তা ওই দিনই বুঝেছে। এখন আর আবরারের সাথে কথা বলতে ইতস্তত লাগে না। শিমু আর আরশিকে তো দেখছি না। শিমুর ঠান্ডা এখনো কমেনি, আর আরশি এসেছিল 2টো ক্লাস করেই চলে গেছে। বেচারি, তোমার তাহলে একা ফিরতে হচ্ছে। এই আর কি। আমিও একাই ফিরছি। চলো একসাথেই ফেরা যাক। আমার বাড়ি যেতে চৌধুরী ম্যানশন পার করাই লাগে। তোমাকেও ছেড়ে দিয়ে যাব। প্রথমে মানা করলেও আবরারের জড়াজড়িতে এক প্রকার বাধ্য হয়ে উঠল গাড়িতে রেডিও 89.6 FM চলছে। আপনারও রেডিও শোনার অভ্যাস আছে নাকি? গাড়ি চালাতে চালাতেই উত্তর দিল। খুব একটা না, তবে ড্রাইভিংয়ের সময় একটু একটু শোনা হয়। আমিও শুনতাম আগে রোজ, এখন আর শোনা হয় না।
তাই? হ্যাঁ। বেশ মিল কিন্তু দুজনের। বলেই হা হা করে হাসলো। আবরারের এমন উদ্ভট হাসিতে পালকও হেসে দিল। হাসি থামিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বেশ সিরিয়াস ভঙ্গিতে আবরার বলল, পালক। হুট করে এমন ডাকে বেশ বিব্রত হলো। বেশ কৌতূহল নিয়ে বলল, জি। হোটেলে থাকতে তোমায় কিছু বলতে চেয়েছিলাম, বেশ কয়েকবারই চেয়েছিলাম, সময় আর পরিস্থিতিতে বলা ওঠা হয়নি। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে কিছু বলতে চাই। মেঘের এমন কথায় পালকেরও মনে পড়ল পালককে আবরার বেশ কয়েকবার করেই পালককে বলতে চেয়েছিল, কিন্তু শোনা হয়নি। পালক মৃদু হেসে বলল, হ্যাঁ বলুন ভাইয়া। তবে আমাকে প্রমিস করো, এই কথা তুমি আর আমি ছাড়া কেউই জানতে পারবে না। কালো রঙের মার্সিডিজটা ধুলো উড়িয়ে গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়িটা দেখা মাত্রই পান খাওয়া ফোকলার দাঁতে হেসে সালাম দিল রামিস আলী। কাল বিলম্ব না করেই খুলে দিল লোহার বড় গেটটা। আবরারও ঝড়ের বেগে বাড়ির ফটককে ঢুকিয়ে দিল গাড়িটা। গ্যারেজে পার করেই চাবি হাতে বেরিয়ে এলো মেঘালয়। ঘাড় আর কপালে জমা বিন্দু বিন্দু ঘাম। সকাল 8টার আগেই বেরিয়েছে সে বাড়ি থেকে। টানা 1 সপ্তাহ শহরের বাইরে থাকার ফলে অনেকগুলো প্রজেক্ট পেন্ডিংয়ে পড়ে গেছে। সেসব একা হাতে সামলাতেই তার সময়টা কাটছে ভীষণ ব্যস্ততায়। দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় গেটের দিকে চোখ যেতেই পা দুটো থামিয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে এলো। ধূসর বর্ণের টয়টর গাড়িটা থেকে পালক নামছে। মুখে লাগানো এক ফালি হাসি। গাড়ি থেকে নামতেই জানালার কাঁচটা নামিয়ে দিল। ভেতর থেকে হাস্যোজ্জ্বল চেহারায় হাত উঠিয়ে বিদায় জানালো পালক। গাড়ির ভেতরের চেহারাটাও হাসি মুখে হাত দেখিয়ে বিদায় জানিয়ে চলে গেল। মেঘের গায়ে যেন কেউ গরম পানি ঢেলে দিল। মেজাজটা কত সেন্টিমিটার হাই হলো জানা নেই। মুহূর্তেই চল শক্ত হয়ে এলো। মাথার রগগুলো ফুলে উঠল। মেয়েটাকে সে নিষেধ করা সত্ত্বেও একটা ছেলের সাথে এত কথা, আর শুধু কি কথা, একসাথে তারই গাড়িতে ফিরল। হাসি হাসি মুখে বিদায় জানালো। সবটা দেখে মেঘের এখন রাগটা নিয়ন্ত্রণের বাহিরে যাচ্ছে। 2 দিন মেয়েটাকে সে দেখতে পারেনি কাজের চাপে। আজকের দেখাটাও এভাবে মিলল। অন্যটা মাথায় ভালো করে রেখে কাঁধের ব্যাগ তা হাতে ধরে দ্রুত পায়ে ভেতরে আসার সময় সামনে তাকিয়ে থমকে গেল। মেঘের গম্ভীর মুখখানায় একটু বেশি কাঠিন্য ছড়িয়ে রাখা। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো। মেঘ এমন ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছে কেন? 2 দিন পরে দেখলেও তবুও এমন করে চেয়ে আছে। মেঘ কি একটু ভালো করে তাকাতেও পারে না? আজব। এই লোকের সামনে বেশিক্ষণ থাকা যাবে না। যেই রকম লুক দিয়ে গুলি করে দিবে কি না সন্দেহ। বা 2 ঢোক গিলে এক পা করে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো পালক। পেছনের দিকটা সিঁড়ির দিকে এসে দৌড় দিতে নিলেই পেছন থেকে খপ করে হাতটা ধরে ফেললো। ভয়ার্ত চেহারায় পেছনে ফেরার সাথে সাথেই হাতটা শক্ত করে ধরে এক টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে নিল। হাতটা দেওয়ালের সাথে চেপে ধরায় পালকের শখের কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে হাতের মধ্যে গেঁথে গেল। যন্ত্রণায় মুখ থেকে অস্পষ্টে আর্তনাদ বেরিয়ে আসলো। হাত থেকে অঝরে রক্তপাত হচ্ছে, কিন্তু সেদিকে খেয়ালই নেই নিষ্ঠুরতম মানুষটার। এক হাতে পালকের ডান হাতটা চেপে ধরে আরেক হাতে পালকের গলা চেপে ধরে হিসিয়ে বলল, ওই ছেলের সাথে কি? হ্যাঁ, কেউ ছেলের সাথে? কতবার নিষেধ করেছে কোনো ছেলের আশেপাশে যেন না দেখে। জোরে জোরে শ্বাস ফেলে কথাগুলো বলল। ব্যথায় পালকের চোখ দুটো বুজে পানি বেরিয়ে এলো। কোনো রকম তাকিয়ে দেখে নীল চোখ জোড়া টকটক করছে। রাগ দমাতে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। এমন ভয়ঙ্কর রাগ পালক কখনো দেখেনি, কখনো না। পালক ভাবতেও পারেনি সামান্য কারো সাথে বাড়ি ফেরায় মেঘ এতটা রেগে যাবে। হাতের সাথে বুকের ভেতরটাও রক্তক্ষরণ শুরু হলো।
পালককে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ঘাড়ের পেছনে হাতটা রেখে এদিকে ওদিকে ঘুরিয়ে আবারও চিৎকার করে পাশে রাখা গাছের টপটা এক লাথি দিয়ে ফেলে দিল। ভয়ে কান দুটো চেপে ধরে রেখেছে পালক। হাত থেকে রক্ত বেয়ে কুনোয় দিয়ে নিচে টপ করে পড়ে পালকের সবুজ রঙের জামায় কালচে ছাপ দিচ্ছে। এবার পালকের মেঘকে মানসিক ভারসাম্যহীন লাগছে। এতটা রাগ শুধুমাত্র ছোট্ট একটা ঘটনা নিয়ে এতটা রাগ। মেঘ আবারও তেড়ে এলো পালকের দিকে, কানে রাখা দু হাত ছাড়িয়ে আবারও দেওয়ালে চেপে ধরল। যন্ত্রণায় পালকের মাথা দপদপ করছে, আর্তনাদ করার শক্তিটুকুও ব্যয়হীন। তুমি জানো না তুমি, আমি তুমি অন্য কারো পাশে সহ্য করতে পারি না, কিছুতেই পারি না। তবু সেই কাজটাই করলে। নেক্সট টাইম আমি যদি তোমায় কারো পাশে দেখেছি, আমি কি করবো জানি না। বলে গট গট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দু হাতে মুখ চেপে চাপা স্বরে কেঁদে উঠল। মেঘের এমন ব্যবহারে হাত থেকে বুকের ভেতরে ব্যথাটা বেশি হচ্ছে। কষ্ট, অভিযোগ, অভিমান সব কিছু মিলিয়ে নোনা পানিতে কপল ভিজে একাকার হয়ে যাচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়ল। পালকের এত কষ্ট কেন লাগছে? যন্ত্রণা পেয়েছে বলেই কি এতটা লাগছে, নাকি যন্ত্রণাটা খুব কাছের মানুষটা দিয়েছে বলে? কোন রকম চোখ মুছে অন্যটা হাতে চেপে উঠে গেল উপরে। হাতের যন্ত্রণা পালকের সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। মেঘ কি করে পারল এমন ব্যবহার করতে? এত রাগ পালককে নিজের বোঝানোর একটা সুযোগও দিল না। বুকের ভেতরের কষ্টটা পাহাড় সমান আকার ধারণ করেছে। হাজারো প্রচেষ্টায় এ দু চোখের বহমান ধারা নির্বৃত্ত করতে পালক ব্যর্থ। ফোনের অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল। দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বড় কাঁটাটার স্থান 10-এর ঘরে। ধপ করে উঠে দাঁড়ালো। সে এতক্ষণ কি করে ঘুমালো? গুনে গুনে টানা 5 ঘন্টা ঘুমিয়েছে মেঘ। তখন ওভাবে ছুটে এসে ঘরের হাতের জিনিস এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে টানা 1 ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। বের হতেই মাথাটা কেমন ভার হয়ে আসছিল। খাবার বাদেই বিছানার উপরে শটান হয়ে শুয়ে পড়েছিল প্রায় বিকেলের সময়টাতে। এখন রাত 10টা। এতক্ষণ কি করে ঘুমালো? মাথা ব্যথাটা ছেড়ে গেলেও ভেতরটা কেমন গুমোট হয়ে আছে, অশান্তি কাজ করছে। দুপুরের ঘটনা মাথার স্পষ্ট ভেসে আছে। হুট করে মেঘের ভীষণ খারাপ লাগা কাজ করলো। তখন ওভাবে মেয়েটার সাথে ব্যবহার করা একদম উচিত হয়নি, কিন্তু কি করবে সে নিজেকেও ঠিক রাখতে পারেনি। মেঘ নিজের একান্তই আপন জিনিসটাকে, প্রিয় জিনিসটাকে কখনো অন্য কারোর সাথে দেখতে পারে না, কিছুতেই না। টলমলে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তাকে দেখে নীলাশা চৌধুরী বলল, এতক্ষণে তোর ঘুম ভাঙলো মেঘ? সারাটা দিন পেটে কিছুই পড়েনি। বর্ষে গিয়ে তোরা ছেলে মেয়েরা কি যে করিস, একটু নিজের খেয়াল রাখতে পারিস না। একটার পর একটা ফাড়া লেগেই আছে। মায়ের কথায় মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কার কথা বলছো আম্মু? আরে আফুর কথা বলছি। এই তো সিলেট যাওয়ার কয়েকদিন আগেই সুস্থ হলো। আজ আবার সিঁড়ি বেয়ে উঠতে সময় পড়ে গিয়ে হাতের চুড়িগুলো ভেঙে কবজিটা কেটে একেবারে খারাপ অবস্থা। রক্তে জামাটা ভরে গেছিল মেয়েটার। আহারে, ব্যথায় মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে বেচারির। এতক্ষণ ওর কাছেই তো ছিলাম। মায়ের কথায় যেন ভেতরটাতে বিস্ফোরিত হলো মেঘের। তার দুপুরের ঘটনা মনে পড়ল। রাগের চোটে সে তো মেয়েটার ক্ষতটাও খেয়াল করেনি। এতটা নিষ্ঠুর পাষাণ কি করে হলো সে? নিজের রাগ দেখাতে গিয়ে প্রিয়তমার এতটা আঘাতের কারণ হলো সে। আমি একটু পরে এসেছি আম্মু, কাজ আছে বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে গেল 4 তলার দিকে। সিঁড়ি বেয়ে নেমে দাঁড়ালো পালকের ঘরের সামনে। বুকের ভেতরে ড্রিম ড্রিম শব্দ আজ তাকে অপার্থিব যন্ত্রণা দিচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেল। আকাশে টিমটিমে তারাগুলো মেঘে ঢেকে গেছে। চাঁদটা তো সেই কবেই মুখ লুকিয়েছে আকাশের বুকে। গুমোট একটা আবহাওয়ায় পরিবেশটা বুঁদ হয়ে আছে। কোনো চঞ্চলতা নেই।
প্রফুল্লতাও নেই, কেমন বিষণ্ণ ঠেকছে চারপাশ। এরই রকম পরিবেশ, অন্ধকার চাদরটায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পালক। এই গুমোট পরিবেশটাই ভাল লাগছে তার, যেন তারই ভেতরের প্রতিচ্ছবিটা পরিবেশ ধারণ করেছে। ব্যথার চোটে হাতটা টনটন করছে। পাতলা কাপড়ের আবরণে ঢাকা ক্ষতটা তার চেয়েও বড় ক্ষত হয়েছে বুকের ভেতরে। প্রিয় মানুষের দেওয়া এক বিন্দু আঘাতও এক আকাশ সমান পীড়া দেয় আমাদের মনে। সেখানে মেঘ ওকে এতটা কষ্ট দিল কেন? কিছুতেই মন টিকছিল না। তাই ছাদে এসে দাঁড়িয়েছে শিমুর হাজার বারণ সত্ত্বেও। কিছুটা মন খারাপে একান্ত সময় চায়। কিছু ব্যথা মুখ চিরে বাহিরে না এসে ভেতরের ঘুমড়ে মরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পালকের মনের অবস্থাটাও ঠিক তেমনই। নূর, এমন বিষণ্ণ পরিবেশে ঝংকার তোলা ডাকটা শুনে পালকের ভেতর তরঙ্গ খেলে গেল। ডাক দেওয়ার কণ্ঠস্বরের মালিককে চিনতে তার একটুও সময় লাগেনি। তবুও ঠায় দাঁড়িয়ে রইল সামনের দিকে। আস্তে আস্তে মেঘ এগিয়ে গেল পালকের দিকে। একদম সামনে গিয়ে দাঁড়িয়ে দু হাতে গালটা আগলে ধরল। নির্জীব বিধ্বস্ত চেহারাটা দেখে বুকের ভেতরে ধক করে উঠল। শব্দগুচ্ছ গলায় আটকে গেল। কোনো রকম উঠে বলল, অভিমানটাকে একটু বেশি হয়েছে? ক্ষমা করা যায় না অধমটাকে? মুখটা ফিরিয়ে অন্যদিকে ঘুরালো। প্রচণ্ড বেহায়াপনা করছে মনটা। এই যে আঘাত দেওয়া লোকটার প্রতি পাহাড় সমান অভিমান হয়েছে তা এক কণ্ঠস্বরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। পালক চায় না ভেঙে যাক। আঘাত করেছে মেঘ পালককে, যতটা না বাহিরে তার দ্বিগুণ ভেতরে। কিছুতেই শুনবে না পালক। একটা বার তাকাও নূর, তোমার চাঁদ মুখখানা দেখতে এমন বিষণ্ণতা আমায় পুড়িয়ে মারছে। একটা বার ফিরে তাকাও, আমার ভুলের কি একটুও ক্ষমা হয় না? তোমার ফিরিয়ে নেওয়ার মুখ দেখার মধ্যে এত বড় শাস্তি দিও না। তার বদলে হাজার আঘাতের ক্ষত বিক্ষত করে দাও। আমি যে তোমাকে আটকে গেছে, থেমে গেছে আমার দুনিয়া। তোমার মুখ ফিরিয়ে নেওয়ার মতো এত বড় শাস্তি দিও না তুমি আমায়। এমন ব্যাকুলতা ভরা আবেদনে যতটা না আকুলতা প্রকাশ পেয়েছে তার চেয়েও বেশি আঘাত পেয়েছে পালকের বক্ষ পিঞ্জরে। পালককে আঘাত দেওয়ার লোকটা মুখের কয়েকটা শব্দ পালকের এতক্ষণের আঘাত মিলিয়ে দিয়ে অদ্ভুত বেদনা দিচ্ছে। কেন সেই মুখ থেকে এমন ব্যাকুলতা পালককে পুড়াচ্ছে? পালক তো ভীষণ রাগ করেছে, শুনবে না কথা, দেখবে না আর ওই মুখ। হাত ছাড়িয়ে সরে গেল, তবু চোখ দুটো বেইমানি করে দিল। অনিচ্ছা সত্ত্বেও চোখ দুটো বাঁধ ভেঙে দিল, বাড়িধারায় ভরিয়ে দিল গাল। মেঘ আবারও সামনে আসে, দু হাতে পালকের চোখ মুছিয়ে বলল, আর কাঁদে না। আমার ভুলের শাস্তি এভাবে দিও না। আমি পারিনি ঠিক রাখতে নিজেকে। তুমি আমার একান্ত সুখ নূর, আমার ভীষণ গোপন আদরের যত্নে রাখা অনুভূতি, আমার ফুল। তুমি আমি অন্য করে পাশে দেখতে পারবো না। তার বদলে আমার শত ঘাত করো তুমি। তোমার সুশ্রী মুখটা শুধু আমার বুকে আবদ্ধ রাখতে চাই। ওই মিষ্টি হাসির প্রতিটি কারণ শুধু আমিই হতে চাই। খুব কি অন্যায় হবে তাতে? যদি তাই হয় তবে হব আমি আসামি, করবো অন্যায়। তবুও চাই, এক আকাশ সমান চাই তোমাকে। মেঘের এরূপ কথায় পালকের অপ্রাপ্ত অনুভূতি, অভিমান, আবেগ সব বাঁধ ভেঙে দিল। সমস্ত কায়া নিয়ন্ত্রণের বাহিরে যাচ্ছে। ছুটে যেতে লাগলেই মেঘ পেছন থেকে হাতটা চেপে ধরল। গলা ভেঙে কেঁদে উঠল। চোখের বর্ষণে গলা বুক ভিজিয়ে দিল। মেঘ দু হাতে জাপটে ধরল পালককে। অশ্রুমাখা মুখখানা বুকে চেপে ভিজিয়ে নিল নিজের বক্ষস্থল প্রিয়তমার নোনা জলে। যেও না নূর, একটা বার থেকে যাও, কথা দিচ্ছে একটু আঘাত পেতে দেব না। আমার ভালোবাসা মরিয়ে রাখবো তোমায়। বলেই দু হাতে আরো চেপে মিশিয়ে নিল বুকে। পালকের মাথায় গাঢ় একটা চুম্বন মেখে দিয়ে বলল, ভালোবাসি নূর। অন্ধকার যেমন ভালোবাসে উজ্জ্বল নূরকে, তার চেয়ে বেশি ভালোবাসে। নিস্তব্ধ রাতের গভীরতায় ক্রমশ বেগবান হচ্ছে। মিটিমিটিয়ে তারার মৃদু আলো আকাশের গভীরতায় মুখ ডুবিয়েছে।
আশেপাশের গুমোট পরিবেশের শূন্যতায় বেজে উঠল করুণ এক আরতি সুর। এমন স্তব্ধ পরিবেশে সেই করুণ সুরের আরজিতে যেন কেউ তার সমস্ত বেদনা, অপারগতা, ব্যথাটুকুও ঢেলে দিয়েছে। বারান্দার কাউচে বসে আনমনে হাতের যন্ত্রটায় কম্পিত স্বরতন্ত্রের শব্দে তরঙ্গ বাজিয়ে যাচ্ছে মেঘ। খানিক পর থামিয়ে দিল করুণ সুরের আরজি। হারমোনিয়ামটা হাত থেকে নামিয়ে রাখল। অদ্ভুত এক বিষ ব্যথায় তার শরীর মন জর্জরিত হয়ে আছে। দীর্ঘ ২৭ বছরের জীবনে এই অনুভূতি যেন প্রথম। বক্ষপিণ্ডের এমন বেদনা কখনো তাকে অস্থির করেনি। বর্ষার শুরুতে এমন কড়া তপ্ততা তাকে কখনো পুরায়নি। শুধুমাত্র এক রমণীকে ঘিরে তার এত সব উৎকণ্ঠা, আবেগ, অনুভূতিরা তাকে আয়োজন করে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। সেই প্রথম দিনের ওই ঘামে ভেজা চেহারা, রান্নাঘরে তাকে আগুন থেকে বাঁচাতে বুকে টেনে নেওয়া, অ্যাক্সিডেন্টের পর হাজারো বার তাকে স্পর্শ, তার কান্নায় বুকের মধ্যখান ভিজিয়ে নেওয়া, এত সব অভিজ্ঞতার মাঝে সে কখন মেয়েটাকে ভালোবেসেছে নিজেও বুঝতে পারেনি। কখন মেয়েটা তার সমস্ত জুড়ে বিস্তার করছে তার ন্যূনতম খোঁজ সে পায়নি। শুধু এটুকুই বুঝেছে, মেয়েটার চেহারা না দেখলে তার ভেতরে অদ্ভুত পীড়ন হয়। মেয়েটার কাছে থাকলে সে শান্তি লাগে, তা কথাও নেই। কি করে বোঝাবে মেঘ কতটা মিশিয়ে নিয়েছে নিজের মাঝে তার নূরকে? কি করে বোঝাবে কতটা জুড়ে সে আছে মেয়েটা? এই জিঞ্জিরায় বাঁধা অনুভূতি শব্দে বাক্য প্রকাশে অক্ষম সে। তাই তো প্রিয়তমা বুঝল না, তার ব্যথায় দগ্ধ হওয়া হৃদয়টা অনুভূতির মায়াজালে সিক্ত হলো না। ছাদে পালককে বুকে কতক্ষণ জড়িয়ে রেখেছিল তার সময় জ্ঞান নেই মেঘের। মেয়েটা নিঃশব্দে নোনা জলে ভিজিয়েছে মেঘের বুক। বুক থেকে তুলে হাতের ব্যান্ডেজ খুলে মেঘ নিজে আবার করে দিয়েছে। শিমুর কাছে পালকের কথা শুনে সে ফার্স্ট এড বক্সটা নিয়ে গিয়েছিল। ব্যান্ডেজ শেষ করে পালক আর দাঁড়ায়নি। পুরোটা সময় মেয়েটা এক চুল পরিমাণ শব্দ করেনি। কারণ নিস্তব্ধতা যে এতটা পীড়নকারী হয় তা মেঘের জানা ছিল না। মেঘের সে আকুল আর্জিত হ্যাঁ বা না কোনো উত্তরই দেয়নি মেঘ। কোনো রূপ বাক্যহীনা স্থান ত্যাগ করার সময় মেঘ যখন পেছন থেকে ডেকে বলেছিল, আমাকে একটা সুযোগ দেবে না নূর? আমার ভালোবাসা কি এতটুকু সায় দেবে না? বিনিময়ে পালক নিস্তেজ হেসে বলেছিল, আগে বুঝতে শিখুন, ভালোবাসা তো শুধু দুটো মানুষের না, বিশ্বাস, ভরসা আর সম্মানেও হয়। ব্যাস, আর কোনো শব্দ আসেনি। তার চাঁদ মুখখানা আর দেখা যায়নি। এই শূন্য ছাদে মেঘ কতক্ষণ একা দাঁড়িয়েছিল তা জানা নেই। এসে থেকে বসে আছে ব্যালকনিতে। আজ পালকের ঘরের প্রতিচ্ছবিটাও আসছে না, লাইট জ্বালানো নেই। মেয়েটা কি খুব অসুস্থ হয়ে গেল মেঘের জন্যই? না, আর ভাবতে পারছে না মেঘ। মাথার প্রতিটি রগে রগে আন্দোলন শুরু হয়েছে। যন্ত্রণায় চোখ মুখে আধার নামছে। আর খাবো না প্লিজ। কোনো কথা শুনবো না। নিজের চেহারাটা দেখেছিস? এক রাতের মধ্যে কি করে ফেলেছিস? পালকের অসুস্থতা শুনে সকালবেলায় হাজির হয়েছে আরশি। শিমু জোর করে খাইয়ে দিচ্ছে পালককে। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পালক। নোনা জলে ভিজিয়েছে তার সমস্ত কপল। ঘর অন্ধকার করে সে বারান্দার দরজা আটকে দাঁড়িয়েছিল। মেঘকে সারা রাত বারান্দায় তার অপেক্ষা করতে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি ঘুমাতে। সেও দাঁড়িয়েছিল বারান্দায়, তবে লোকটার চক্ষু অগোচরে। পালক দেখাতে চায়নি তার উৎকণ্ঠা, তার ব্যাকুলতা। থাক না গোপনে, ক্ষতি কি? মনের গহীনে যখন ছুঁয়ে যেতে পারবে তখন প্রকাশহীনায় সে বুঝতে পারবে সবটা। বিষাক্ত অনুভূতিতে দগ্ধ শুধু সে একাই নয়, অপর পাশের মানুষটাও হয়। সত্যি করে বলতো আফু, তোরই বিধ্বস্ত চেহারা কি শুধু শরীরের অসুস্থতার জন্যই? আরশির কথায় এক পলক তাকালো তার দিকে। শুরু থেকেই তাদের কাছে কোনো কথা গোপন করেনি সে। শুধু নিজ মন গহীনে একান্তে কিছু শব্দ সে প্রকাশ করতে পারেনি। সে তো নিজেই সেই অনুভূতির দাম দিতে পারেনি। এই প্রথম সে নিজেকে চিনতে ব্যর্থ।
শরীরের ব্যথা না হয় আজ নয় কাল সেরে যাবে, মনের ব্যথার কি করবি আফু? আরশির প্রশ্নে স্মিত হেসে বলল। সময় সব কিছুই ঠিক করে দেয় আরু। আরশি কাছে এসে পালকের হাতে হাত রেখে বলল। কেন সেরে যাবে? শুয়ে যাবি কেন আফু? তোকে চিনতে এতটাও অপারগ নই আমরা। তুই কি সত্যি ভালোবাসিস না মেঘ ভাইকে? আরশির এহেন প্রশ্নে বেশ কিছুক্ষণ থ হয়ে রইল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। এই প্রশ্ন তো আজ অবধি পালক নিজেও করেনি নিজেকে। পালক কি আসলেই মেঘকে ভালোবাসে? তাই কি মেঘের এতটুকুও রাগ পালকের মনে এত বড় অভিমান জন্ম দিল? সত্যি তো পালককে আঘাত করায় পালক মোটেও রাগ করেনি, একটুও না, বরং অভিমান করেছে। পাহাড় সমান অভিযোগ হয়েছে মেঘের প্রতি। আফু, মেঘ ভাই তোকে কতটা কেয়ার করে, তোর জন্য কতটা উদ্বিগ্ন, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। ওনার দায়িত্ববোধটা যে দায়িত্বের গণ্ডি পেরিয়ে অধিকারে পৌঁছেছে, সেটা তুই আমি সকলেই বুঝি। তাই তোকে নিয়ে এতটা পজিটিভ উনি। আর এই ব্যাপারটা কিন্তু শুধু মেঘ ভাইয়ের ক্ষেত্রে নয়, কথা তো তোর চোখও বলে। আর তা পড়তে পারার ক্ষমতা আমাদের একটু বেশি আছে।